এটাকে আমি মোটেও একটা সাধারণ কাজ বলে মনে করি না। আমরা সেই শিষ্যদের কাছেও কৃতজ্ঞ যারা ভগবানের লেখা চিঠিগুলো ছাপার জন্য দিয়েছেন, এবং সেই চিঠির ফলে আমরা অনেক কিছু জানতে পারি। যারা আমরা ভগবানের কাছে গেছি চিঠির যুগের অনেক পরে, ভগবানের সবকটা ফেজই এক একটা ফেজ এক এক রকম। ভগবান যখন ফোনে কথা বলেন তখন তিনি একরকম, তিনি যখন সামনে কথা বলছেন তখন তিনি একরকম, যখন তিনি আনন্দ করছেন মজা করছেন একরকম, যখন প্রচন্ড গম্ভীর হয়ে ব্রহ্মের কথা বলছেন একরকম, যখন কোনো শিষ্যের জ্ঞান লাভে উচ্ছ্বসিত থাকছেন তখন এক, যখন কোনো শিষ্যের কোনো ভুলে তাকে বকা দিচ্ছেন সেটাও আর এক। সুতরাং ভগবানের চিঠি লেখার ফেসটাও একরকম, যেটা আমাদের দেখা হয়নি, কারণ আমরা চিঠি পরবর্তী যুগে ভগবানের কাছে গেছি। এবং ভগবানের প্রত্যেকটা ফেজই আমার চোখে সেই আলাদা আলাদা ফেজগুলোর মতন ভীষণ সুন্দর। ভগবানের কাছে তীব্র ঝাড় খেতে খেতে, বকা খেতে খেতে শব্দটা আমি বললাম না, তীব্র ঝাড় বলা হয় ওটাকে, যেটা ভগবান দিতেন, যেটা ভগবান দেন, ঝাড় খেতে খেতে শিষ্য সমাধিস্থ হয়ে পড়ছে, সেটাও চোখের সামনে ঘটেছে। আগে শুনেছি, নিজের চোখের সামনে ঘটেছে। আবার ভগবানের সাথে আনন্দে নাচতে নাচতে লোকজন সমাধিস্থ হয়ে পড়ছেন এবং ভগবানও সমাধিস্থ হয়ে পড়ছেন, সেটাও চোখের সামনে ঘটেছে। তো ভগবানের চিঠিতেও আমি শুনেছি, এটা শোনা, এটা চোখে আমার দেখা নয়, কারণ আবারও বললাম ওই ফেজটাতে আমি আসিনি। এটা আমার জন্মের আগের ফেজ, একটা জন্মেরও অনেকটা আগে এই সমস্ত চিঠিগুলো লেখা। ভগবানের চিঠি পড়ে রেলওয়ে সিগন্যালিং ডিপার্টমেন্টে থাকা একজন ভক্ত, যার মুখ থেকে আমার এই কথাটা শোনা, ঘটনাটা আগে জানা, তারপর তাকে জিজ্ঞাসা করায় তিনি বলেন ভগবানের ফোন পে সমাধিস্থ হয়ে পড়ছে মানুষ, ভগবানের চিঠি পেয়েও লোকে সমাধিস্থ হয়ে পড়েছে, এমন কথাও তাদের মুখ থেকে আমি শুনেছি। এবার বলতে পারেন যে চিঠিতে কিভাবে সমাধিস্থ হয়। যদি হওয়ার হয় না, তাহলে চিঠিতে হয়, ফোনে কথা বলাতে হয়, গুরুর সাথে দেখাতে হয়, চোখের দেখা, গুরুর সাথে না দেখাতে হয়। যে কোনো প্রকারে গুরুর মন যদি শিষ্যের উপর পড়ে, এটাকে কেন এত ইম্পর্টেন্স দিলাম? যদি বলেন যে আমি আবেগ দিয়ে বলছি, না, একদম আবেগ দিয়ে বলছি না। গুরুর মন